গত ক্লাসে তোমাদের সাথে আমার আমি তোমাদেরকে আংশিক প্যাসেজ করেছি। তোমাদেরকে আমি আগে বলেছি আংশিক প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ এবং সামান্য একটু বুদ্ধি যদি একটু খাটাও তাহলে তুমি সেখানে একটু মনোযোগ পাবে। তুমি জানো পরীক্ষা আমাদের খুব সন্নিকটে, আশা করতেছি ইনশাআল্লাহ তোমাদের খুব ভালো হয়েছে। তোমরা যারা এখনো অনলাইন ক্লাসে আসছো না তোমরা কিন্তু অনেক ভুল করেছো, কারণ তোমরা জানো যে অনলাইন ক্লাসটা হলো যেহেতু আমরা সরাসরি ক্লাস করতে পারতেছি না, সুতরাং অনলাইন ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আমরা অনলাইন ক্লাস করি তাহলে সরাসরি ছাত্রের সাথে না হলেও আমরা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সরাসরি ছাত্রদের প্রশ্ন জানতে পারবো। তোমরা জানো অবস্থা দেশের প্রতিকূল, এর মধ্যে অবস্থায় ক্লাস চালিয়ে যাওয়া খুব কষ্টকর। সরাসরি তোমরা যেভাবে হয়তো আমাদের সাথে কষ্ট করতে পারতে এখন হয়তো সেই সুযোগ তোমাদের হবে না। যার কি আমাদের ভালো থাকো। আমি তোমাদেরকে আংশিক প্যাসেজগুলা কিভাবে লিখতে হয় গতকালকে আমি সিস্টেম দেখিয়ে দিয়েছি। প্রথমে আমরা স্ট্রাকচারে জন্ম মৃত্যু প্রসিদ্ধ বই এগুলো যদি আমরা সেট করে দিই বা মাথায় নিয়ে আসি তাহলে আমাদের একদম সেটা শিখা সহজ হবে ইনশাআল্লাহ। আশা করতেছি তোমরা সবাই মনোযোগ দিয়ে একটু দেখবে, মনোযোগ দিয়ে সেটা দেখবে। আমি আজকে ইম্পর্টেন্ট একটা প্যাসেজ বলেছি, সেই প্যাসেজটার নাম হলো চার্লস ব্যাবেজ। সর্বপ্রথমে আমি তোমাদেরকে চার্লস ব্যাবেজের মূল কথাটা বলে দিচ্ছি। তোমরা জানো আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো অবশ্যই আমাদেরকে প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে। এখন দেখো আমি বলছি, দেখো চার্লস ব্যাবেজ, তোমরা জানো চার্লস ব্যাবেজ হলো ওয়ার্ল্ডের যে বর্তমান যে ওয়ার্ল্ডের কম্পিউটার চলতেছে সেই কম্পিউটার জগতের যিনি প্রথম প্রবক্তা, যিনি প্রথম কম্পিউটারের ব্যাপারে সংজ্ঞায়িত করেছেন তিনি হলেন চার্লস ব্যাবেজ। সে চার্লস ব্যাবেজ ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্বদের একজন। সুতরাং আমরা চার্লস ব্যাবেজ সম্পর্কে জানবো। এটা থেকে এটা তোমার রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে। তোমরা মনে রাখবা আমরা যখন কোনো প্রশ্ন পড়াবো বা করব সাথে সাথে আমরা একটা জিনিস মনে রাখবো যে আমাদের সেই প্রশ্নটা অবশ্যই ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্ব হতে হবে এবং এই প্রশ্নগুলো কমন করার সম্ভাবনা খুব বেশি থাকে। চার্লস ব্যাবেজ ওয়াজ অ্যান ইংলিশ ম্যাথমেটিশিয়ান। চার্লস ব্যাবেজ হলেন একজন ইংরেজ গণিতবিদ। He was a mechanical engineer. তিনি একজন যন্ত্র প্রকৌশলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যন্ত্র প্রকৌশলী। Who was the best known for originating of concept of computer? তিনি সর্বপ্রথম কম্পিউটার ধারণা প্রদান করেন। He was born in 26 ডিসেম্বর 1791 in London. তাহলে আমরা এখানে একটু কি-ওয়ার্ডটা লিখে দিই, আমরা তাহলে বুঝতে সহজ হবে। বর এটা আমরা একটা বলি বর কতবার জন্ম হয়েছে। He was born 26 ডিসেম্বর 1791, 26 ডিসেম্বর 1791 কোন জায়গায় জন্ম হয়েছে দেখো 1971 in London। তাহলে আমি এখানে তিনটা জিনিস পেলাম, একটা পেলাম তারিখ, আরেকটা পেলাম সাল, আরেকটা পেলাম লন্ডন জন্মস্থান। এত সাল জন্ম হয়। He entered the Trinity College in October 1890. দেখছো সে ট্রিনিটি কলেজে যোগদান করেছে কখন? 1810
সালে ট্রিনিটি কলেজে যোগদান করেন। He entered the Trinity College in October. হ্যাঁ, he was transferred to Peterhouse, Cambridge. এরপর সেই ট্রিনিটি কলেজ থেকে পিটারহাউস ক্যামব্রিজে তিনি স্থানান্তরিত হন। He was the top mathematician there. সে সেখানে খুব নামকরা একজন কি ছিলেন, গণিতবিদ ছিলেন। He received an honors degree without examination 1840. তিনি 3 নম্বর অনার্স ডিগ্রি গ্রহণ করেছেন। অনার্স অনার্স ডিগ্রি হ্যাঁ অনার্স ডিগ্রি তিনি এটা কত ভাবে ডিগ্রি অনার্স ডিগ্রি 1918 সালে উইদাউট এক্সামিনেশন অর্থাৎ তিনি অনার্স ডিগ্রি 1914 সালে অনার্স ডিগ্রি নিয়েছেন কোনো পরীক্ষা ছাড়াই, কোনো পরীক্ষা ছাড়াই যে অনার্স ডিগ্রি সম্পূর্ণ করেছে। তিনি ছিলেন অনার্স ডিগ্রি উইদাউট 1918 সালে। আচ্ছা, he was elected the fellow of Royal Society. তাহলে elected of fellow Royal Society 1800 তার মধ্যে আগে রয়্যাল সোসাইটির একটা ফিলো হিসেবে নির্বাচিত করেছিল। elected fellow he was elected fellow in the year of he was elected fellow of the Royal Society of the Royal Society. He was elected fellow of the Royal Society in the year of 1860. তিনি 1814 সালে কি রয়্যাল সোসাইটির একজন ফেলো নির্বাচিত হন। From 1828 to 1839 1828 to 1839 এখানে যদি উত্তরতে দেখো 1828 to 1839 হ্যাঁ বেবেজ ওয়াজ দা লোকেশিয়ান প্রফেসর ইন ম্যাথমেটিক্স ইন ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অর্থাৎ তিনি লোকাশিয়ান অর্থাৎ 1828 থেকে 1829 তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির লোকাশিয়ান প্রফেসর হিসেবে ম্যাথমেটিক্স লোকাশিয়ান প্রফেসর হিসেবে নিয়োজিত ছিলেন। বেবেজ ওয়াজ ফেমাস ফর ইনভেন্টিং ইন মেকানিক্যাল কম্পিউটার in 1842. তাই তিনি ইনভেন্ট কম্পিউটার কত 1822 সালে তিনি কি কম্পিউটার আবিষ্কার করেন। হ্যাঁ, লিড টুডে কম্পিউটার। হি ডাইড ইন লন্ডন 18 অক্টোবর। তাই ডাইড মারা গেছে কখন 18 অক্টোবর 87। এখন দেখো টোটাল আমাদের কি ওয়ার্ড এখানে চলে এসেছে। প্রথমে দেখো 1910 সালে ট্রিনিটি কলেজে সে জন্মগ্রহণ করেছে 26 ডিসেম্বর 1791 সালে লন্ডন। নাম্বার 2 সে 1810 সালে ট্রিনিটি কলেজে যোগদান করেন। 1814 সালে তিনি অনার্স ডিগ্রি কমপ্লিট করেন পরীক্ষা ছাড়াই। 1816 সালে তিনি একজন রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। 1828 থেকে 1829 সাল পর্যন্ত তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির লোকাশিয়ান প্রফেসর হিসেবে নিযুক্ত ছিলেন। 1822 সালে তিনি কম্পিউটার আবিষ্কার করেন এবং 1831 সালে 18 অক্টোবর তিনি মারা যান। এখন দেখো এই জিনিসের
এই জিনিসটা দেখো এখন আমরা আমাদের প্রশ্নে এসেছে প্রথম প্রশ্নটা উপরে লেখা আছে নেম অফ দ্য ইভেন্ট, নেম অফ দ্য ইভেন্ট। নাম্বার 2 প্লেস, ইয়া নেম অফ দ্য ইভেন্ট প্লেস, তাহলে নেম অফ দ্য ইভেন্ট মানে আমাদের উপাদানটার নাম, উপাদানটা নাম। প্লেস মানে স্থান, প্লেস মানে কি স্থান। ইয়ার, ইয়ার মানে কি বৎসর। এখন প্রথমে এটা দেওয়া আছে বর্ণ, বর্ণ মানে নেম অফ দ্য ইভেন্টে দেওয়া আছে বর্ণ। তাহলে আমাদের প্রথম শূন্যস্থান প্লেস, সে কোথায় জন্মগ্রহণ করেছে? প্লেস হলো লন্ডন। কোন জায়গাতে? লন্ডনে। এরপরে ইয়ার কত সালে জন্মগ্রহণ করেছে? দেখো এখানে আছে কত সালে, 1700। তাইলে আমাদের এক নম্বরে আমাদের বর্ণটা দেওয়ার পরে আমাদের নেম অফ দ্য প্লেস একটা শূন্যস্থান নিয়েছে। এই তোমরা ওয়ার্ডটা দেখে বুঝবা নেম অফ দ্য প্লেস, তাহলে প্লেস কোথায় হবে? লন্ডন। এরপরে ইয়ার কত সালে? 1791 সালে। যে উত্তরটা আমাদের এক নম্বরের মধ্যে আছে। তাহলে আমি এটাকে দুইবার নাম্বার হয়ে গেল দেখো দুইটা। ওকে। নাম্বার 2 তে লিখেছে রিসিভ অনার্স, রিসিভ অনার্স ডিগ্রি, রিসিভ অনার্স ডিগ্রি তার 2 নম্বরে আছে। সে এখানে দেওয়া আছে ইয়ার কত সালে, দেখছো? ইয়ার মানে কি কত সালে অনার্স ডিগ্রি, তার 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে। সো অনার্স ডিগ্রি নিয়েছে কত সালে? আমার ইয়ার দাম এখানে দাম হচ্ছে জন্মস্থান আর সাল, এখানে দাম হচ্ছে ইয়ার। তাহলে যে কত সাল আপনি কমপ্লিট করেছে? 1814 সাল। 3 নম্বরে এসে ডেট দিয়ে দিয়েছে লাস্টে 1816। তাহলে ডেট দিয়েছে 1816 সালে কি অর্ডার করেছিল সে? ইলেক্টেড ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি। দেখছো এখানে সালটা দেওয়া আছে শুধু, তাহলে তোমার নেম অফ দ্য কি ইভেন্টস, তাহলে নেম অফ দ্য ইভেন্টস হবে ইলেক্টেড ফিলো, ইলেক্টেড ফিলো, সেই ফিলো নির্বাচিত হয়েছে। আচ্ছা, তারপরে লাস্টে আছে ডেট, ডেটের মধ্যে শুধু আমার জানতে চেয়েছে স্থানের নাম। তাহলে এত সালে তিনি কোথায় মারা গেছে? লন্ডন। তাহলে দেখো একটা এখান থেকে, একটা এখান থেকে, আর এখান থেকে, এই যে কিওয়ার্ড, যখন তোমার কিওয়ার্ডটা তোমার মনের মধ্যে থাকবে, তুমি কিওয়ার্ডটা বুঝবে, সাথে সাথে তোমার একদম সাথে সাথে তোমার এই জিনিসটা চোখের সামনে বাড়বে এবং একটা আঙ্গুল ছেড়ে করতেই পারবে। এই তার পুরো জীবনী সার্চ করবে, অর্থাৎ তুমি এটা দেখতে তো পুরো জীবনী এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। এখন তোমরা আমাকে কষ্ট করতে পারো স্যার এটা ছাড়া কি আর অন্য কিছু আসতে পারে? হ্যাঁ, এটা ছাড়াও আরো অনেকভাবে আসতে পারে। আমি আরেকটা বোর্ড তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, একটু দেখো।
এখানে দেখো সাব ব্যাবেজ বিসি গ্রহণ করেছে অনার্স ডিগ্রি উত্তর একজনের পরীক্ষা কত সালে অনার্স ডিগ্রি পরীক্ষা পাস করেছে, যেটা আমাদের গবের মধ্যে ছিল সেটা হলো 1914 সাল 1914 সালে। কারণ আমার এখানে আছে কি ইয়ার কাটা 1900। এখন তুমি একটু থাকতে পারে সাল ব্যাবেজ বিসি 1914 সালে ইয়া উত্তর এক্সামিনেশন কেমন, তাহলে তোমার এখানে তুমি অনার্স ডিগ্রি দিতে পারো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 পাঁচটার মধ্যে যে কোনো একটা গড় তোমার খালি করতে পারে। কোন গড়টা খালি থাকবে সেটা আমরা জানি না, তবে যে কোনো একটা গড় খালি থাকতে পারে। যেটা খালি থাকুক না কেন, আমি হয়তো এমন হতে পারে ডিসি 1914 সাল অনার্স ডিগ্রি এক্সামিনেশন এটা খালি থাকবে, তাহলে এটা সার্ভে। তাহলে তুমি দেখলা যে এখানে পাঁচটার মধ্যে যে কোনো একটা খালি দেখতে পারে অথবা দুটো খালি দেখতে পারে, একটা খালি দেখতে পারে, দুটো খালি দেখতে পারে। যদি আমরা এখানে যদি যেটা খালি থাকে সেটাতে সেটা বসাতে পারবো। সে যে নেক্সট নাম্বার 2 সালে সেই সিলেক্টেড হয়েছে ফিলোজেন। এটা হু বা হোয়াট কোন পত্রিকা সেটা আগে করেছে, সেটা হলো রয়্যাল সোসাইটি। দেখছো এখানে সমস্যা ছিল যে চার্লস ব্যাবেজ অনার্স ডিগ্রি নিয়ে কত সালে, এখানে কোথায় কোন প্রতিষ্ঠান তাকে নির্বাচিত করেছে। নাম্বার 3 তে আসো। এখানে তাকে 1828 থেকে 1829 পর্যন্ত ছিল। এখানে 1828 ছিল ইলেকট্রিক ছিল কি ফিলোজেন ছিল। ওকে, হ্যাঁ এখানে আমাদের স্থান হলো কোন জায়গায় দেখো তোমরা, আমরা এখানে যেই কিওয়ার্ডগুলো লিখেছি, যে ওয়ার্ডগুলো দেখেছি হুবহু যে এইসব ওয়ার্ড বলবে এমন কোনো নিশ্চয়তা নাই। তোমার যে কোনো ওয়ার্ড সেখানে বসতে পারে। এর মধ্যে মনে রাখতে হবে যে এখানে আমার যে তোমার ইয়ার বা বছর এখানে
খালি রাখতে পারে। যার জন্য সহজ উপায় হলো আমরা মূল জিনিসটা যখন বুঝবো তখন এটা থেকে যে কোনো প্রশ্ন আসুক আমরা ইনশাআল্লাহ করতে পারবো আল্লাহর রহমতে। কেমন বুঝছো তোমরা এটা? বুঝছো কিনা? আর তোমার ইশরাত জাহান তন্নি ছাড়া আর কেউ নাই অনলাইনে? অনলাইনে কে কে আসো না আসো সেই লিস্ট আমরা অফিস দিয়ে দেব। যারা অনলাইনে থাকবে না পরবর্তীতে তারা পরীক্ষার সময় অনেক সমস্যার সৃষ্টি হতে পারে এবং তাদের প্রকার কোনো সুপারিশ করা হবে। নেক্সটে আসো আরেকজন, আমি আরেকটা পেশে তোমাদের বুঝে দিচ্ছি, সে হলো একজন অন্ধ কবি। অন্ধ কবি ওয়ার্ল্ড ফেমাস কবিদের মধ্যে একজন, তোমরা যার নাম শুনে থাকবে জন মিল্টন। জন, আশা করি তোমরা সার্চ ব্যবসা বুঝেছো। আমি এখন তোমাদেরকে জন মিল্টন নিয়ে আলোচনা করছি। জন মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট আফটার উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের পরেই জন মিল্টন ছিল একজন নামকরা কবি। অর্থাৎ তোমরা জানো ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন হলো শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের পরবর্তীতে যে বেশি সুনাম অর্জন করেছে তার নাম হলো জন মিল্টন। হিজ ফাদার আর্লি ডিসাইডেড দ্যাট, সে যখন ছোট তখন তার বাবা সিদ্ধান্ত নিয়েছে উড পারসিউ এ লিটারেচার ক্যারিয়ার, সেই সাহিত্য পেশা নিয়ে উপর দিয়ে উঠে। অর্থাৎ যখন সে খুব ছোট ছিল, তার বাল্যকালে তার বাবার স্বপ্ন ছিল সে সাহিত্য নিয়ে উপরে পড়াশোনা করবে। At the age of 7, 7 বছর বয়সে in 1650, 1615 সাল। দেখছো, একটু খেয়াল করো, এখানে বলতে 7 বছর বয়সে 1615 সালে, তাইলে বুঝতে যাচ্ছে তার জন্মটা এখানে দেয় নাই, কিন্তু জন্মটা দেখো এই 7 বছর আগে, 7 বছর আগে। আগে মানে 1608 সাল, 1608 সাল। He got himself admitted into Star Place School। 7 বছর বয়সে তাকে স্টার প্লেস স্কুলে ভর্তি করানো হয়। But কিন্তু মিল্টন could not pay attention to his studies in this school। এই স্কুলে সে মনোযোগ দিতেই পারে না। 7 বছর বয়সে তাকে স্কুলে ভর্তি করা হয়েছে, কিন্তু সে স্কুলে যায়, স্কুল থেকে আসে, কিন্তু স্কুলে পড়ালেখার প্রতি তার কোনো মনোযোগ ছিল না। After a couple of years, 2 বছর পর, he left the school and studied at Star Falls School till 1624। এরপরে 2 বছর বয়সে সেখান থেকে ট্রান্সফার হয়ে স্টার প্লেস স্কুলে চলে যায়। কত সালে? 1624 সাল। In the succeeding year, সফলতার বছর, মিল্টন এন্টার্ড খ্রিস্টান কলেজ ইন ক্যামব্রিজ। এরপরে তিনি খ্রিস্ট কলেজ, ক্যামব্রিজের খ্রিস্ট কলেজে প্রবেশ করেন বা সেখানে ভর্তি হন। He took his MA degree at the age of 24। 24 বছর বয়সে তিনি 24 বছর বয়সে তিনি MA পাস করেন। and অর্থাৎ 24 বছর, তাহলে দেখো ওইখানে 24 বছর বয়সে MA পাস করেছে, তাহলে অর্থ কি? সে জন্মগ্রহণ করেছে 1608 সালে, এটার সাথে 24 যোগ হবে, 24 যোগ হবে। and এবং went to his father house in the village of Horton। এরপর তিনি হরটনে তার বাপের বাড়িতে চলে যান। তাইলে কি হলো? ওখানে সেই সর্বপ্রথমে কোথায় ভর্তি হয়েছে? তার জন্ম কত সালে? 1608 সালে। সে কয় বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছে? 7 বছর বয়সে। কত সালে ভর্তি হয়েছে? 1615 সালে। কোন স্কুলে ভর্তি হয়েছে? স্টার প্লেস স্কুলে। সেখান থেকে তিনি চলে গেছে, সেখানে তার পড়ালেখা আকর্ষণ না থাকার কারণে সে চলে গেছে কোথায়? ফলস স্কুলে, এবং 1624 সাল পর্যন্ত। ইন দা সাকসিডি মিল্টন এন্ড আচ্ছা এরপর হি টুক হিজ MA ডিগ্রি এট দ্য এজ অফ 24। 24 বছর বয়সে তিনি MA ডিগ্রি লাভ করেন। এন্ড এবং ওয়েন্ট টু হিজ ফাদারস হাউস ইন ভিলেজ হরটন। তার বাবার বাড়িতে চলে যান। Milton's father, however, had faith in his son।
তার বাবার তার সন্তানের প্রতি একটা বিশ্বাস ছিল, and এবং allowed him to continue his father's house in the village of Horton. Continue later. See there, and allowed him to continue his studies in Horton from 1632 to 38. 1632 থেকে 1638 পর্যন্ত তিনি সেখানে অধ্যয়ন করেন, সেখানে সে কন্টিনিউ ছিলেন। ডিউরিং দিস টাইম, এই সময় মানে এমএ পাস করার পরে তিনি বাইরে চলে গেলেন হটনে যাওয়ার পরে সে কি করছে দেখো, হি ডিউরিং দ্য টাইম হি মেড হিমসেলফ মাস্টার অফ এভরিথিং হোয়াট নোয়িং ইন দ্য স্টাডি ইন লিটারেচার অফ রোম। সেখানে থাকা অবস্থায় তিনি রোমের সাহিত্য, গ্রিসের সাহিত্য, ইতালির সাহিত্য, ফ্রান্স, স্পেন এন্ড বাইবেল 1643, অর্থাৎ 1643 সাল পর্যন্ত তিনি সেখানে রোমের সাহিত্য, গ্রিসের সাহিত্য, ইতালি, ফ্রান্স এবং স্পেন এবং বাইবেলের উপরে গবেষণা করেন এবং অধ্যয়ন। মিল্টন মেড মেরি ফাউল ইন অ্যান অকেশন অফ একটা অনুষ্ঠানে তার সাথে দেখা হয় মেরি ফাউলের এবং সে তাকে বিবাহ করে, মানে অনুষ্ঠান সম্পর্কের সাথে সাথে সে মেরি ফাউলকে বিয়ে। বাট কিন্তু দিস গ্রেট পয়েন্ট বিকাম ব্লাইন্ড ইন 1652। দুর্ভাগ্যের নির্মম পরিহাস, সেই জন মিল্টন 1652 সালে অন্ধ হয়ে যায়। কি হয়ে যায় তোমরা জানো? অন্ধ হওয়া মানে একটা অন্ধ লোক একটা কবিতা লেখা বা অন্ধ হওয়ার পর তার জীবনে চলার পথ বন্ধ হয়ে যায়। The idea his famous work Paradise Lost developed after his blindness. His famous book, তার প্রসিদ্ধ বই Paradise Lost তার প্রসিদ্ধ বই ডেভেলপ, খুব প্রতিষ্ঠা পেয়েছে after his blindness, অন্ধ হওয়ার পর। সে অন্ধ হওয়ার পরে যে বইটা লিখেছে সে বইটা বাজারে যথেষ্ট কাটছে, অনেক লোকে সে বইটা কিনতেছে। Paradise Lost saw the light of the day in the year of 1665, অর্থাৎ 1665 সালে Paradise Lost 1665 সালে Paradise Lost বইটা আলোর মুখ দেখেন। 9 years after its publication, এটা প্রকাশের 9 বছর পরে this great artist in English literature died 1674. এই বিখ্যাত কবি 1674 সালে মারা যায়। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখা উচিত, এই ধরনের যখন কোনো প্রশ্ন আসবে মনে রাখবা জন্ম বা মৃত্যুর উপরে কমপক্ষে 2টা থাকবে। জন্ম কোথায় হয়েছে আসবে, মৃত্যু কোথায় হয়েছে বা হয়েছে, কত সালে হয়েছে, কোন জায়গায় হয়েছে, এখান থেকে সবসময় একটা 2টা প্রশ্ন থাকে। এখন তোমরা দেখো আমাদের প্রথমে আছে হু মানে কে, মানে কে। নাম্বার 2 তে আছে নেম অফ দ্য ইভেন্ট। নেম অফ দ্য ইভেন্ট মানে অনেক জায়গায় ইভেন্ট দেওয়া থাকে, অনেক জায়গায় নেম অফ দ্য ইভেন্ট দেওয়া থাকে। 3 নম্বরে আছে প্লেস, প্লেস স্থান, হুম কার সাথে। 4 নম্বরে ইয়ার এন্ড টাইম। 5 কন্ট্রিবিউশন। 6 রিজন এন্ড স্পেশালিটি। প্রথমে আছে জন মিল্টন লেফট স্কুল, এরপর 23 1617 সালে তিনি কোন স্কুল ছেড়েছিলেন? তোমরা জানো সর্বপ্রথম তিনি কোথায় ভর্তি হয়েছিলেন? স্টার প্লেস স্কুলে। সর্বপ্রথম সেই এডমিটেড ইনটু এ স্টার প্লেস স্কুল। তাই 1617 সালে, কারণ এখানে একটা শব্দ আছে 1615 সালে সে স্টার প্লেস স্কুল ভর্তি হয়েছে, বলতে আপনি 2 ইয়ার্স লেফট দা স্কুল, 2 বছর সে সেখান থেকে চলে গেছে। তাহলে কত সালে চলে গেছে? 15 আর 2 কত? 17 সালে চলে গিয়েছে। নাম্বার 2 তে আছে হি ডেড এট দ্য এজ অফ 24, অর্থাৎ 24 বছর বয়সে তিনি কি করেছে? এখানে লেখা আছে হি টুক হিজ এমএ ডিগ্রি এট দ্য এজ অফ 24, আমার 4th লাইনে
অর্থাৎ 24 বছর বয়সে তিনি এমএ ডিগ্রি লাভ করেন। 24 বছরে তিনি এমএ ডিগ্রি লাভ করেন। তারপরে আছে মিল্টনস ফাদার অ্যালাউড হিম টু স্টাডি দেশ ফ্রম 1632 থেকে 1638। দেখো 1632 থেকে 1638 পর্যন্ত। আমাদের এখানে শূন্যস্থানটা হলো তোমার প্লে স্থান। কোন জায়গাতে তিনি কি করেছেন এখানে লেখা আছে। এই দেখো he allowed him to become his studies at Horton in 1632 to 1638, অর্থাৎ 1632 থেকে 38 পর্যন্ত হর্টনে সে পড়ালেখা করার অনুমতি পেয়েছিল। তাহলে সেখানে কি হবে, কোন জায়গা, স্থানের নাম কি, হর্টন। তারপরে বলছে কি মেরি পাওয়েল, তিনি মেরি পাওয়েলকে বিয়ে করেন ইয়ার কত সালে, কতটা তিনি মেরি পাওয়েলকে বিয়ে করেন 1643। 16 দেখো এই দেখো মেরি পাওয়েল অকেশন এন্ড দেখো স্টুডেন্ট বান্দিং বাইরে in 1633 মিল্টন মেড এ মেরি পাওয়েল এন্ড অকেশন এন্ড মেরি রা, দেখছো? তাহলে 1643 সালে মেরি পাওয়েলকে বিয়ে। আচ্ছা, তারপরে বলেছে his famous book developed after his blindness, তার অন্ধ হওয়ার পর সেটাই হয়, এগুলো কন্টিনিউশন অবদান। তার প্রসিদ্ধ বইটার কাজটা কি, তার প্রসিদ্ধ বই হলো প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট হতে প্রসিদ্ধ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি যেগুলা পড়িয়েছেন এগুলো কি আসবে? আমি আগের প্যাসেজে তোমাদেরকে বলেছিলাম আমি যেগুলা পড়িয়েছি এখানে অনেকগুলা পদ আছে, যেগুলো একটা পদ তোমার খালি দিতে পারে। তোমাকে আগে বুঝতে হবে যে কোন পদটা আমাদের, কোন পদটাতে কি চেয়েছে। যেমন মনে করো টু বা এখানে কোনো খালি থাকলে কোনো স্থানের নাম, কোনো স্থানের নাম অথবা কোনো ব্যক্তি বা কোনো ঘটনা, কোনো নাম্বার টুতে আছে ইভেন্ট মানে কোনো ঘটনা বা কোনো কথা। নাম্বার থ্রি ইয়ারটাই সময়, দেখতে এখানে কত সাল, সময়, তারিখ এগুলো থাকে। এখানে যদি এটা হয় এটা কোন স্থানে ঘটনা ঘটেছে এবং কি হয়েছে, এরপর ওয়ার্ক হয়েছে কোথায় কাজ করতে, এরপর বিশেষ শিক্ষা বা স্পেশালিটি বিষয়। এই ওয়ার্ডগুলা একটা, কখনো তিনটা, কখনো চারটা, কখনো পাঁচটা, কখনো ছয়টা, যে কোনো একটা শূন্যস্থান। তবে আমাদের বইয়ের মধ্যে যে শূন্যস্থান আছে এই জাতীয় শূন্যস্থান দেওয়ার সম্ভাবনা খুবই কম। তার মূল কারণ হলো এখানে বইয়ের মধ্যে যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলো আমাদের তো সবাই জানে, শুধুমাত্র স্টুডেন্টের থেকে যে সুপ্ত প্রতিভা সেটা এখানে দিয়ে তোমার এখানে কি করবো সেটা বাদ দিয়ে তাইলে 1914 সালে তাড়াতাড়ি কি করেছে যে ওয়াই আবার এই রয়্যাল সোসাইটি সিলেক্টেড বি এসি, তাইলে রয়্যাল সোসাইটি তাকে সিলেক্ট করেছে কত সালে, তোমার এটা থাকতে পারে সালে থাকতে পারে, তাহলে সাল করে তাই আছে তাই এই জিনিসগুলো আমাদের যে কোনো একটা কথা থাকে, তবে তার জন্য আমাদের একমাত্র উপায় হলো আমাদের জিনিসগুলা পালন করা। যদি আমি কোনো একটা প্রশ্ন ভালোভাবে না বুঝি তাহলে আমি কোনো ঘটনার জায়গায় যদি সারা দিয়ে দিই তাহলে আরেকটা কথা, অনেক সময় যখন আমরা বিভিন্ন বোর্ডের খাতা কাটি অনেক সময় দেখি অনেক ছেলে মেয়ে গোটা, হ্যাঁ সেটা বড় আকার দরকার নাই, এখানে শুধু 1 2 3 4 5 এই পাঁচটা লিখে দিবি, দুই পাঁচটা লিখে দাও 1 2 3 4 5 দিয়ে, তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। এত কষ্ট করে গড় না এঁকে তুমি এই জিনিসটা সুন্দরভাবে
লিখে তুমি হ্যাঁ এ বি 1 2 3 4 5 দিয়ে তুমি সুন্দরভাবে লিখলেই চলবে। তোমাকে কিন্তু বর্গাকার প্রয়োজন নেই, সময় নষ্ট না করে এই সময়টা আমরা অন্য একটা প্রশ্নের ব্যবহার করবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমাদের যে প্রোগ্রামটা প্র্যাকটিস করে এটা তো আমরা এতদিন পড়েছি তোমাদেরকে দেশের বাইরে, আমাদের দেশের ভিতরে কিছু নাম করা ব্যক্তিত্ব আছে, যে ব্যক্তিত্বগুলোর নাম বাদ দিলে সাহিত্যকে চিন্তা করা যায় না। নাম্বার 1 দেখো, নেক্সট ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো তোমরা নেক্সট ক্লাসে, কারণ আমরা শুধু ওয়ার্ডের এটা কিন্তু তোমার এইটাও কিন্তু তোমার বিভিন্ন বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ড লিখে আসছে। নেক্সট ক্লাসে আমরা আমাদের নেক্সট ক্লাস থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর, দুই নম্বরে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল। এই দুইটা তোমরা অবশ্যই ভালোভাবে করবে, কারণ যদি আমরা প্রসিদ্ধ ব্যক্তিদের নাম যদি আমরা বলি, তাহলে সর্বপ্রথম যে প্রসিদ্ধ ব্যক্তিদের নাম আসবে সেটা হলো ওয়ার্ল্ডের, শুধু দেশের বাইরে থেকে নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের দেশেও অনেক প্রসিদ্ধ ব্যক্তি আছে যাদের অবদান সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেহেতু সাহিত্য অস্বীকার করার কোনো সুযোগ নাই, সুতরাং অবশ্যই ওদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ওদেরকে আমরা আজীবন স্মরণ করতে হবে, ওদের কৃতকর্ম আমাদের মধ্যে আজীবন থাকবে, কারণ পৃথিবী যতদিন থাকবে তাদের অবদান যতদিন থাকবে ততদিন তাদেরকে মানুষ মনে রাখবে। ধন্যবাদ, ভালো থাকো, ইনশাআল্লাহ রেগুলার ক্লাসটা করবা যাতে করে আর আলাদা কোনো সমস্যা না হয়। দেখা হবে আগের সপ্তাহে।